গতকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে সকলের নজর ছিল, আর সেখানেও গতকাল দেখা গেল ময়না তদন্তে মৃতদেহ পাঠানোর সময় যে চালান দেওয়া হয় সেই চালান কিন্তু সিবিআই এর হাতে নেই। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তিনিও কিন্তু দাবি করলেন সেই চালান কিন্তু তিনি খুঁজে পেলেন না। চালান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে বড়সড় কোনো গন্ডগোল আছে, এমনটাই বললেন বিচারপতি জিবি পর্দিওয়ালা। You need to explain. Yes, certainly, Madam. So tomorrow, if this document is missing, then something is happening. Yeah, sure, Madam. When the body is dispatched from the post-mortem after the inquest, really the doctors who act on that and do the post-mortem would first look at what is given to them. This is the challan for use when a dead body is sent for examination. Yes. Where is that filled out challan? We asked the state of West Bengal whether they have it here in the court. Let them give it to us. It should be part of the case diary. That's all we can say. That is not given to us. Form by which you handed That is not given to us. Not be given to you. Not in the file which is given to us. Ms. Sharma, where is the challan when the dead body was sent for? Figure out. It's a very crucial importance because this form also has a column which says remarks, noting what clothes and articles were sent in with the body, which means that together with the body, other things which have been then seized, and other material is also sent to the doctors who conduct the post-mortem. We want to see that. Without this, my lord, the post-mortem doctor cannot accept the body. Post-mortem doctor will not carry out the PMR, the post-mortem, and he will not accept the body because first and foremost he has to have a request in the challan. It's not, Madam. We've checked it up. It's not there. And CBI says that they also don't have the document under which the body was sent. To us, that file does not contain. Constable by whom brought. This constable is supposed to carry this challan. আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদা, একাধিক বিভ্রান্তি কিন্তু নতুন করে গতকাল তৈরি হলো। একটা তো টাইমলাইন নিয়ে একটা সমস্যাটা বিভ্রান্তি আগের দিনও ছিল, এবং গতকালও কিন্তু একটা জিনিস দেখা গেল, সেই 14 ঘন্টা পরে কেন এফআইআর, এই প্রশ্ন উঠলো সর্বোচ্চ আদালতে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে চালান ছাড়া মৃতদেহ ময়না তদন্ত হয় কি করে? যে এফএসএল রিপোর্ট তারা পেয়েছেন তাতে সিবিআই সন্তুষ্ট নয়, তারা আবারও এমসে করাবেন। নমুনা কারা সংরক্ষণ করলো তাই নিয়ে সিবিআই নতুন করে তদন্ত শুরু করছে এমনটা বলা হচ্ছে। তাহলে যে বিচারের কথা বলছে রাজ্য সরকার, সেই বিচারের ভিত্তিটা কি যথেষ্ট শক্তপোক্ত? কোনোই শক্তপোক্ত নয়। ওনারা চেষ্টা করছেন তথ্য প্রমাণ লোপাটের। আজকে শুধু ময়না তদন্তরে এটা বলছেন, ময়না তদন্ত কখন হয়? সূর্যাস্তের পরে ময়না তদন্ত জীবনে কোনোদিন কেউ কোথাও দেখেছে? কেউ কোথাও দেখেনি। কিন্তু এখানে সন্ধ্যে 6:30 থেকে 7:30 ময়না তদন্ত হলো। তার জন্য চালান লাগে। একটু আগেই বলছিলাম, সেই চালানে কনস্টেবলের নাম, সেই নথি পুলিশ লেখে, সেই কোনো আত্মীয় যিনি থাকেন পরিবারের তার নাম পর্যন্ত থাকে, কখন করা হয়েছে সেই টাইম পর্যন্ত থাকে। একটা চালান নেই। শুধু এই চালান বলছেন, পরের দিন দেখবেন আর একটা চালান ক্রিমেশন যেখানে শ্মশানে, সেই চালানে পর্যন্ত কোনো কারুর সই নেই। অন্যের সই আছে, কাউন্সিলরের সই, যিনি ফ্যামিলির কেউ নয়। সেই চালান দেখুন। চালানে আপনারা রাজ্য সরকার প্রত্যেকটা জায়গায় তথ্য প্রমাণ লোপাট করছেন। আজকে সিসিটিভির কথা বলেছেন সুপ্রিম কোর্ট। সিসিটিভি মাত্র 27 মিনিট, তাতেও বলছেন টেকনিক্যাল স্লিপ, ঝিরঝির করছে। আপনারা কোথায়? পুরোটা দেননি। আজকে সিবিআই প্রত্যেকটা জায়গায় আপনাদের কাছ থেকে কিছু পাচ্ছেন না। তথ্য প্রমাণ লোপাট না করে সঠিক নিরপেক্ষ বিচারের জন্য আপনারা পাশে থাকুন। সেটা সরকার দেখছেন, সরকার কিন্তু করছেন না, সেইটাই মানুষ ধরেছেন একেবারে। এবং এই জায়গায় সৈকত, রাজ্যের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রমাণ লোপাটের কিছু নেই, রাজ্যের লুকোনোর কিছু নেই, অথচ তড়িঘড়ি কেন দেহ একেবারে সৎকার করে দেওয়া হলো? দ্বিতীয়বার ময়না তদন্তের সুযোগ কেন রইল না? এই প্রশ্নগুলো তো বারবার আদালতে উঠেছে। আর এবার একেবারে ময়না তদন্ত করতে চিকিৎসকের হাতে কনস্টেবল দেহ দিয়ে দিলেন কোনো চালান ছাড়া, মানে এরকমও হয়? একদমই। আমি বলছি পুরো ঘটনাটা যদি আপনি দেখেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে যে দিশা নির্দেশ করছিলেন পুরোটা সেই রকম একদম ব্লুপ্রিন্ট অনুযায়ী এগোচ্ছে। পুলিশ আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখছে বাবা মায়ের, যাতে তার পরিবার যদি কোনো বক্তব্য রাখে তার কাউন্টার ন্যারেটিভ পুলিশ কি দেবে। এক
চালান মিসিং, চালান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যের পর ময়নাতদন্ত হয়েছে, শ্মশানে পোড়ানোর পর যে সই করার, সেখানে তৃণমূলের লোকাল কাউন্সিলর সই করেছে, তৃণমূলের এমএলএরা বসে থেকেছে। আগের ডেড বডিগুলোকে অ্যাভয়েড করে যাতে দ্রুত গতিতে পোড়ানো হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে সেমিনার রুম নাকি ইচ্ছাকৃত খারাপ ইন্টেনশনে ভাঙা হয়নি। তার মানে যারা সেমিনার রুম ভেঙেছে বা যারা কনস্ট্রাকশনের কাজ করেছে, এই যে পুরো সিন্ডিকেট, এতে শুধুমাত্র সন্দীপ ঘোষ ইনভলভ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে একদম ক্লিন চিট দিয়ে দিচ্ছেন। তদন্ত শেষ হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বিনীত গোয়েল ভালো, সন্দীপ ঘোষ ভালো, কোনো খারাপ ইন্টেনশন নিয়ে রুম ভাঙা হয়নি। তাহলে তদন্ত আর হবে কি করে? রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যদি তদন্ত শেষ হওয়ার আগে এই নির্যাতিতার পরিবার, নির্যাতিতার বাবা মাকে অপদস্থ করে যদি তদন্তের গতি প্রকৃতি বলে দেন পাবলিকলি, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আমরা প্রথম থেকে তার জন্য বলেছিলাম ধর্ষকদের আত্মীয় শাসক দল, ধর্ষকদের আত্মীয় শাসক দলের সরকার, যারা ধর্ষকদের আড়াল করতে চাইছে, তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্টেনশনের কথা একেবারে এই জায়গায় সৈকত বলছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? সেমিনার রুমের পাশের ঘর যেটা সংস্কারের জন্য ভাঙা হলো, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন এদের কোনো অন্য উদ্দেশ্য ছিল না। দেখুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। আমি এই জায়গায় একবার ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসি। প্রমাণ লোপাট কেন করা হবে? মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ডে ওয়ান থেকে এই কথা বলছেন, কিন্তু সৈকত যে কথাটা বলছে এবং মুখ্যমন্ত্রী, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে সন্দীপ ঘোষের একটা চিঠি ভাইরাল হয়েছিল, যে চিঠিটা 9 তারিখের ঘটনার পর তিনি 10 তারিখে লিখেছিলেন পিডব্লিউডিকে। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য দপ্তরের আরো এক অধিকর্তা, তাদের সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুত সংস্কার করা হবে। স্বাস্থ্য ভবন কিন্তু পরিষ্কার বলেছে কোনটা সংস্কার করা হবে সেটা হাসপাতালের সিদ্ধান্ত। অর্থাৎ সন্দীপ ঘোষ একেবারে পরের দিনই রেস্টরুম তৈরি করার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? কাকলি ঘোষ দস্তিদার, যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলেছেন 50 বছর আগে যখন তিনি পড়তেন এই একই সমস্যা ছিল, রেস্টরুম তখনও ছিল না, তারা মাটিতেই শুতেন। হঠাৎ 9 তারিখের পরে 10 তারিখে এই তৎপরতা কেন? প্রশ্ন উঠবে না? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো খারাপ ইন্টেনশন নেই। না, দেখুন, এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি সবকিছুই জানতেন এবং হচ্ছে জেনে বুঝে এগুলো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্যে। আজকে দেখুন এই পোস্টমর্টম নিয়ে কথা হচ্ছে, এই পোস্টমর্টম করেছে 3 জন ডাক্তার যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, নর্থ বেঙ্গল লবি। তো সেখান থেকে আপনি কি আশা করবেন? প্রথম থেকে এই সরকার দেখিয়েছে, প্রথম দিন থেকে, যে এই সরকার ধর্ষকদের পক্ষে, এই সরকার চায় না ধর্ষকদের শাস্তি হোক। আমরা জানি না এই ধর্ষকরা যারা করেছেন তাদের ফাঁসি হবে কিনা, তবে আপনাকে এটা আজকে বলে দিয়ে যেতে পারি, জনতার আদালতে বাংলার মানুষ এই সরকারকে ফাঁসি দেবে। সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এখন ঠিক করে ফেলেছে। সুতরাং দোষীরা ফাঁসি না হলেও সরকারের ফাঁসি হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি প্রশাসনিক প্রধান সমীরদা, তিনি এই ইন্টেনশন নিয়ে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য কেন রাখছেন? কি ইন্টেনশন ছিল? সন্দীপ ঘোষের বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে, সন্দীপ ঘোষ পরের দিনই পিডব্লিউডিকে সংস্কারের জন্য চিঠি পাঠাচ্ছেন, মুখ্যমন্ত্রী কেন তার সাফাই দেবেন? না, সাফাই দিচ্ছে না। একটা সমস্যা রেস্টরুমে নেই, স্বাভাবিকভাবে যে জায়গায় ঘটনাটা ঘটেছে চাপ ছিল, প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে সেটা তার প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। এটাতে কোনো রকম ভাবে, এটা থেকে কোনো রকম ভাবে, না না না, দেখুন, আমি আবারও বলছি, আপনাদের যা যা প্রশ্ন আগামী মঙ্গলবার আবার তো শুনানি আছে সুপ্রিম কোর্টে, যে চালানের কথা বলছেন, যা করছেন, না না, আপনি এতগুলো তন্ময়তার কথা বলছেন, আপনি এতগুলো কথা বলছেন, কোন কলেজে রেস্টরুম বানানোর কাজ চলছে? আমি আবারও বলছি, আমাদের হাতরসের মতন ঘটনা নয়, এটা অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে, সিবিআই খুঁজে পাচ্ছে না। আমরা এখনো বলছি যে এই ঘটনায় সিবিআই যথেষ্ট যা যা প্রমাণ ব্যবস্থা নেই,
এবং সৌমিত্রা, কালকে গতকাল তিনজনের আপনাকে- কমিটিতে গতকাল সুপ্রিম কোর্ট, সময় পেলে আমি আপনাকে একবার আমি দেখিয়ে বলছি, দেবো। শুনুন। জুনিয়র ডাক্তার, মহিলা চিকিৎসক, তিনি বলছেন এখনো পর্যন্ত আমার ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি বসিয়েছে এমনটা কিন্তু আমি দেখতে পাইনি। একটা সিসিটিভি বসাতে 31 দিন পেরিয়ে গেল, সেটা বসানো সম্ভব হলো না। 9 তারিখে একটা অস্বাভাবিক মৃত্যু, একটা খুনের ঘটনা ঘটলো, ধর্ষণের মতো ঘটনা ঘটলো অন ডিউটি চিকিৎসকের সঙ্গে। পরের দিন রাতারাতি রেস্টরুম ভাঙচুর হয়ে গেল, বেসিন বদলে গেল, টাইলস পাল্টে গেল। এটা আপনার স্বাভাবিক বলে মনে হয়? এরপরও ইন্টেনশন নিয়ে জবাব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বেশ, এই 14 ঘন্টা পরে এফআইআর, একেবারে 22 তারিখে সুপ্রিম কোর্টে শুনানির পর গতকালও কিন্তু সেই 14 ঘন্টা পর এফআইআর নিয়ে আবারও প্রশ্ন উঠলো, জিডি নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুললেন আইনজীবী ফিরোজ এডুলজি। দেখুন। There's a delay of almost 14 hours in recording the first report. It's very clear that there's a delay of about 14 hours. At least 14 hours. Between 2:30 in the afternoon, when they say the GD entry was lodged, that is 5:65, and 11:30 in the night, there are only 10 GD entries in Tala police station. Lordship should kindly appreciate that. Between 2:30 and in the afternoon and 11:30 in the night, there are only 10 GD entries. Or was this entire thing manufactured? This started way back in 1953, was the first case in Bengal where GD entries are manufactured. In case of a rape and murder, the first 5 hours are crucial. The first 5 hours is the period where you have to cordon off the area. You cannot have an ingress and outgress. Whoever wants to come and go, they take pictures, photographs, evidence is destroyed. And thereafter, after 5 days, if we enter the scene, we have our own challenges. শীর্ষেন্দুদা, খুব নির্দিষ্ট করে এখানে কতগুলো শব্দের ব্যবহার হলো। এই কমিউনিকেশনটার মধ্যে ম্যানুফ্যাকচারের কথা কিন্তু আইনজীবী পরিষ্কার বললেন, এবং সেখানে এই যে এলাকা কর্ডন অফ করে ফেলতে হবে প্রথম 5 ঘন্টা, সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক, সেটা নিরাপত্তার ক্ষেত্রে হোক, গোল্ডেন আওয়ার বলে ধরা হয়। সেই প্রথম 5 ঘন্টাতেই তো আমরা সেই সেমিনার রুমটাকে একেবারে বাজার করে ফেলতে দেখেছিলাম, যার পরে ইন্দিরা মুখোপাধ্যায় 40 ফিট 11 ফিটের ব্যাখ্যা দিয়েছিলেন। তাহলে এরপরে রাজ্য সরকার ইন্টেনশন নিয়ে এখন আর কোনো জবাব দেওয়ার জায়গায় কি আছে? সরকারের প্রতি এত অভিযোগ উঠছে যে সেই জায়গায় মানুষ বুঝতে পারছেন যে তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। আজকে এই অভিযোগগুলো ছিল না, আজকে সমীরবাবু বলছিলেন, কিন্তু যেই জায়গাতে আপনারা সিবিআইয়ের পাশে দাঁড়ান, মুখ্যমন্ত্রী তো সিবিআই চেয়েছিলেন, তাহলে সিবিআইয়ের পাশে দাঁড়াচ্ছেন না কেন? আজকে সত্যি তো তাই যে তার পরের দিনই রেস্টরুমটা দরকার ছিল, আপনারা ভেঙে দিলেন। আজকে 5 ঘন্টা যে গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট বলছে, সেই 5 ঘন্টার মধ্যে কিছু করতে পেরেছেন? 13 ঘন্টা বাদে করেছেন। জিডিতে কোনোদিন ইনকোয়েস্ট হয় না, 174 আন্ডার ইনকোয়েস্ট হয়। সুরতহাল, সেই সুরতহালটা আপনারা করে দিলেন জিডির বেসিসে, এফআইআর হয়নি। তখন ময়না তদন্ত করে দিলেন। এফআইআর করছেন কখন? 11:45-এ। 11:45-এ আপনার সেখানে কর্ডন করছেন, তার আগে যে খুশি ঢুকে গেল, তার তথ্য প্রমাণ লোপাট নয়? এগুলো কেন করছেন? কিসের জন্য করেছেন? ওই 5 দিন ব্যাপারটাতে পরপর প্রত্যেকটা ধাপে আপনারা তথ্য প্রমাণ লোপাট করেছেন। সেই জায়গায় সুপ্রিম কোর্ট ধরেছেন। সুপ্রিম কোর্ট সিসিটিভি বলছেন, সুপ্রিম কোর্ট টাইম লাইন বলছেন, সুপ্রিম কোর্ট ময়নাতদন্তের কথা চালান বলছেন। তাহলে এতগুলোর উত্তর আপনারা দিতে পারছেন না কেন? তার মানে আপনারাই তথ্য প্রমাণ লোপাট করেছেন। সেই জায়গাতে সেখানে আপনারা ডাক্তারদের পাশে থাকছেন না। যে ডাক্তারদের পাশে থাকছেন তারা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির পাশে থাকছেন কেন? রাজ্য সরকারকে, স্বাস্থ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে, কারণ তিনিই হচ্ছেন সব। সরকার কেন এরকম করছেন? সাধারণ মানুষ কিন্তু, বাংলা কিন্তু ভারতবর্ষে অনেক এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গাতে বাংলা সেই মুখ কোথায় লুকোবে? আপনারা বাইরে যান, এই মুহূর্তে যান, আরজি কর নিয়ে প্রত্যেকটা মানুষকে শুনতে হচ্ছে। কেন শুনতে হবে? কেন বাঙালি সমাজ আবার জেগে উঠবে না? সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের আমি আসবো, আমি বিরতির পর অবশ্যই আসবো। তবে এর পাশাপাশি আরো একটা প্রশ্ন কিন্তু সকলেই তুলছেন, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয়, তার পাশাপাশি সাধারণ মানুষও জানতে চাইছেন। আগে শশী পাঁজা একটা সাংবাদিক বৈঠক করে একটা ভিডিও দেখিয়েছিলেন, সেই টাকা নেওয়ার প্রসঙ্গ, আর এবারও মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন মিথ্যে কথা। নির্যাতিতার পরিবার তারা টাকার প্রসঙ্গে মিথ্যে বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল বললেন যে প্রমাণ দেখাক, আমি টাকার কথা বলেছি। আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন তিনি। বললেন পুরোটাই কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। যদিও নিহত চিকিৎসকের পরিবার কিন্তু আগে থেকেই দাবি করছেন মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্যের কথা বলেছিলেন, এখনো কিন্তু নিজেদের সেই অবস্থানেই তারা অনড় রইলেন। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি।
আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। নিহত চিকিৎসকের পরিবারকে টাকার প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে সোমবার এই দাবি করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, তিনি কখনোই টাকার কথা বলেননি। কিন্তু দেখে নেওয়া যাক এর আগে এ প্রসঙ্গে কি বলেছিলেন তিনি। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা, তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। নিহত চিকিৎসকের পরিবারও আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী তাদের আর্থিক সাহায্যের কথা বলেছিলেন। তারপর একটা ওই ইন্টেনশনটা পাওয়ার কথা বললেন, আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন, এটা বলেছেন। আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না, ওটা আমার মেয়েই আমাকে বলবে। আমি আগে দোষীদের সাজা হোক, দোষীরা ধরা পড়ুক, তদন্ত নিরপেক্ষ হোক, আমি অবশ্যই নেব, তার পাওনা আমি কেন নেব না। সোমবার মুখ্যমন্ত্রী টাকার প্রসঙ্গে সম্পূর্ণ অন্য দাবি করলেও নিহত চিকিৎসকের পরিবার পুরনো অবস্থানেই অনড়। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটা তো তাহলে তার বাবা মা মিথ্যে কথা বলছে তিনি বলতে চাইছেন। আমরা তো সেটা মনে করছি না, তার বাবা মা মিথ্যে কথা বলতে পারেন। এরকম একটা শোকগ্রস্ত ব্যক্তি, তিনি এসে জনসমক্ষে তারা মিথ্যে কথা বলবেন, এটা তো হতে পারে না কখনোই। সব মিলিয়ে টাকার প্রস্তাব ঘিরে এখনো ধোঁয়াশা। সমীরণ পাল, জয়ন্ত পাল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ডক্টর মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রী কম্পেনসেশন অফার করবেন, তাতে তো অসম্মানের কিছু নেই, বা এটা তো ভুল নয়, এটা তো খুব স্বাভাবিক। তাহলে এটাকে কুৎসা অপপ্রচার কেন মনে করছেন তিনি? দেখুন, এটা হচ্ছে উনি নিজে পরস্পর বিরোধী কথা বলছেন। আপনাদের উনি জানেন না যে এখন হচ্ছে সংবাদ মাধ্যম সবকিছু রেকর্ড করে রাখে। আজকে আপনারাই দেখাচ্ছেন যে উনি টাকা বলেছেন, আজকে বলছেন উনি নাকি টাকা বলেননি, এবং বিভিন্ন সময়ে এই নির্যাতিতার বাবা মা প্রমাণ করেছে যে তারা যেটা বলেছে সেটাই সত্যি, আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এই সরকার যে বলেছে একদম ছবিটা তো একেবারে স্পষ্ট। আপনি দেখলেন আগের বক্তব্যগুলো এবং গতকালের বক্তব্য। দেখুন, এইগুলো কালিমালিপ্ত করে একটা তো মানে লাভ নেই। একটা মুখ্যমন্ত্রী, তার একটা দুর্ঘটনা ঘটেছে, সেইখানে তার বাবা মার সাথে নিশ্চয়ই করবেন, এটাই তো স্বাভাবিক। কারণ তিনি সবসময় এই কাজ করেন, তিনি মানবিকতার পরিচয় দেন। কিন্তু আমি তন্ময়দাকে একটা কথা বলবো, যে এইটা আপনাকে শুনতেই হবে, যে হাতরাসের ঘটনা নিয়ে সেই সিবিআই কিন্তু এই ঘটনা আমি বলছি, আরে এক সেকেন্ড সমিতা প্লিজ, এই অসম্পদগুলো বন্ধ করুন। আরজি করের বিচারের মধ্য দিয়ে, আরজি করের প্রতিবাদের মধ্য দিয়ে হাতরাস, উন্নাও সমস্ত নারী নির্যাতনের প্রতিবাদ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মাথাকে আবার হেড করলেন। সব হবে। অবশ্যই আমাদের নজর থাকবে বিকেল 5টার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার হয় কিনা, জুনিয়র ডাক্তারদের দাবি মেটে কিনা, এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেদিকে। সকলকে ধন্যবাদ।